হ্যালো ভিউয়ার্স, যারা যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। ইউরো 2016 খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আমরা এসে গেছি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের স্টেজে এবং এখানে কিন্তু ম্যাচগুলো সবগুলোই বড় ম্যাচ, সবগুলোই টান টান উত্তেজনার ম্যাচ হবে বলে আমরা আশা করছি এবং সবগুলো দলই নিজেদের সেরাটা দিয়েই সেমিফাইনালে চলে যেতে চাইবে এবং এটাই নিশ্চিত করে বলা যায় যে বড় তারকারা রয়েছেন যারা এখন পর্যন্ত পার করতে পারেনি। রবার্ট লেভানডফস্কির নাম মনে আসছে এই মুহূর্তে। তিনি কিন্তু এই পর্যায়ে এসে টুর্নামেন্টে ভালো তাকে খেলতেই হবে। ক্রিস্টিয়ানো রোনালদো আমরা শেষ ম্যাচে দেখেছিলাম হাঙ্গেরির বিপক্ষে দারুণ খেলেছিলেন। পোল্যান্ডের সাথে তার প্রথম ম্যাচ কোয়ার্টার ফাইনাল স্টেজে পোল্যান্ড এবং পর্তুগাল, দুই দলের দুই বড় তারকারই নাম বলে ফেললাম এবং এই দুই বড় তারকার দিকে কিন্তু পোল্যান্ড এবং পর্তুগাল তাকিয়ে থাকবে। তবে পর্তুগাল কে যদি আমি একটু বলি যে রোনালদোর উপরে তাদের যে নির্ভরশীলতা, এটা যদি তারা কমাতে না পারে এবং রোনালদোর যদি একটা খারাপ দিন আসে তাহলে কিন্তু একটু 19-20 হয়ে যেতে পারে পোল্যান্ডের বিপক্ষে। কারণ পোল্যান্ড দলটি কিন্তু রবার্ট লেভানডফস্কি খারাপ খেললেও তারা পুরোপুরি টিম ওয়ার্কের জোরে কিন্তু এতদূর চলে এসেছে। পাসদান এবং পিসচেকের ডিফেন্সিভ জুটিটার কথা বলতেই হয়, কুবার মিডফিল্ড এবং সামনে রবার্ট লেভানডফস্কি কিন্তু মাঝে মাঝে নিচে নেমে এসে দলকে সাহায্য করছেন। তো পোল্যান্ড পর্তুগাল ম্যাচে আমি কিছুটা হলে পোল্যান্ডকে এগিয়ে রাখবো। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যদি জ্বলে ওঠেন তাহলে অবশ্য ভিন্ন কথা। তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, নিজের দিনে তিনি বিশ্বের সেরা। তিনি জ্বলে উঠলে পর্তুগালি সেমিফাইনালে চলে যাবে। আরেকটি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটি হবে সেটি বিপক্ষে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ওয়েলস। ওয়েলস দলটিকে নিয়ে এবারে আসলে অনেক কথা হচ্ছে এবং গ্যারেথ বেইলের দল, অ্যারন রামসের দল, তারা দুজন সুপারস্টার কিন্তু অসাধারণ খেলছেন এবং গ্যারেথ বেইল কিন্তু তিনি বিশ্ব সেরাদের কাতারে যা একজন ফুটবলার সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন এবারের ইউরো আসরে। বেলজিয়ামকে ডার্ক হর্স ধরা হচ্ছে। ডি ব্রুয়না, ইডেন হ্যাজার্ড এবং রোমেলু লুকাকু দারুণ খেলছেন পুরো দলের হয়ে। বিশেষ করে তাদের ডিফেন্সিভ লাইনটার কথা আমি বিশেষ করে উল্লেখ করব। ইয়ান ভার্টঙ্গেন, থমাস ভার্মালেনের জুটিটা, টবি অলডারওয়েল রয়েছেন সাথে, অসাধারণ। এখন পর্যন্ত কাগজে কলমে অবশ্য টুর্নামেন্টের সেরা ডিফেন্সিভ লাইন আপ। কিন্তু বেলজিয়ামের যে সমস্যাটা বা বেলজিয়ামের যে ড্রব্যাকটা রয়েছে সেটা হচ্ছে এত বড় একটা টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা। তারা কিন্তু সর্বশেষ 86 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল এবং আমরা জানি ডিয়েগো ম্যারাডোনার দুটো বিখ্যাত গোল ছিল বেলজিয়ামের বিপক্ষে। এনজো শিফোর বেলজিয়াম ছিল সেটি। এখন কিন্তু ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম এবং এই তরুণ দলটি এবং সবাই কিন্তু বয়সে তরুণ, তাদের কিন্তু এত বড় টুর্নামেন্টের আসলে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে স্টেজে খেলার অভিজ্ঞতা কম। গত বিশ্বকাপে বেলজিয়াম কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছ থেকে বিদায় হয়ে গেছিল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরেই বিদায় নিয়ে নিয়েছিল 1-0 গোলে। তো এই স্টেজে এসে চাপটা তারা কতটুকু সামলাতে পারে। আর এবার আসলে বেলজিয়ামকে ধরা হচ্ছে ডার্ক হর্স টুর্নামেন্ট, তারা জিতেও যেতে পারে অনেকেই বলছেন। তো তারা এই চাপটা কতটুকু নিতে পারে সেটার উপরে আসলে তাদের সাফল্যটা নির্ভর করবে। অন্যদিকে ওয়েলস, তাদের হারানোর কিছু নেই, আছে সবকিছুই অর্জন করার। এবং গ্যারেথ বেল, অ্যারন রামসের যেমনটা খেলছেন, বিশেষ করে গ্যারেথ বেলের কথা বলতে হয়, এখন পর্যন্ত আমার দৃষ্টিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তিনি যেমনটা খেলছেন তেমনটা তারা যদি আবার একটা পারফরমেন্স দিতে পারেন, উপহার দিতে পারেন ওয়েলসবাসীকে, তাহলে কিন্তু একটা চমৎকার টক্কর আমরা দেখতে পারবো ওয়েলস এবং বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিতে ওয়েলসের কাছ থেকে। এই ম্যাচে আসলে আমি কাউকে এগিয়ে রাখতে চাই না, 50-50 চান্স। পরের ম্যাচ এখন পর্যন্ত টুর্নামেন্টের সব থেকে সেরা ম্যাচ হওয়ার গ্যারান্টি দিচ্ছে, সেটা হচ্ছে ইতালি বনাম জার্মানি। এই দুই হেভিওয়েটকে নিয়ে বিশেষ করে বলার কিছুই নেই। যারা ফুটবল খেলা দেখেন, ফুটবল ভালোবাসেন, তারা জানেন যে আসলে জার্মানি এবং ইতালির কাছে ফুটবল বিশ্বকাপ, ইউরোর মতো বড় টুর্নামেন্টগুলো থেকে কি প্রত্যাশা থাকে। আসলে এই দুটো বড় দল সবসময় বড় টুর্নামেন্টগুলোতে ভালো খেলে আসে। এবারও কিন্তু ব্যতিক্রম নয়। জার্মানি সেই ডাইম্যানশাফটের গতিটা নেই, সেই ডাইম্যানশাফটের ক্ষুরোধার ফুটবল নেই। তাদের ফুটবলটা কিছুটা পাল্টে ফেলেছে, ফুটবলের স্টাইলটা পাল্টে ফেলেছে, তারপরেও কিন্তু কার্যকরিতা তাদের নষ্ট হয়নি। এই পর্যন্ত তারা উঠে এসেছে এক নিঃশ্বাসে বলা যায়। ইতালি অন্যদিকে কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জ পার হয়ে এসেছে, স্পেনকে তারা বিদায় করে দিয়ে এসেছে। ইতালিকে অনেকেই ভেবেছিলেন যে আসলে একটা বুড়ো স্কোয়াড, তাদের স্কোয়াডের অধিকাংশ সদস্যের বয়স 30-এর বেশি, তারা হয়তো খুব বেশি দূর যেতে পারবে না। তারপরও স্পেনকে কিন্তু তারা বিদায় করে দিয়ে এই পর্যায়ে এসেছেন। এই ম্যাচটি আমার পিক অফ দ্য রাউন্ড সোফা। এবং শেষ ম্যাচে ফ্রান্স কিন্তু লড়ছে সেই অদম্য আইসল্যান্ডের বিপক্ষে। এবং আইসল্যান্ডকে নিয়ে যারা ভাবছিলেন যে আসলে ইংল্যান্ডের বিপক্ষে তাদের যাত্রাটা শেষ হয়ে যাবে, আসলে অনেকে এটাও ভাবেনি যে তারা রাউন্ড অফ 16 পর্যন্ত পৌঁছাবে, গ্রুপ পর্যায়ে আইসল্যান্ড থেমে যাবে, এটাই ভেবেছিলেন সবাই। কিন্তু অদম্য আইস ম্যানরা কিন্তু শেষ পর্যন্ত উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে এবং
তাদের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের আসলে এই ম্যাচটি খুব সাবধানে খেলতে হবে, কারণ তারা এই ম্যাচটা জিতে সেমিফাইনালে চলে যাবে এবং প্রত্যাশা, স্বাগতিক হবার যে প্রত্যাশা, সেটা কিন্তু আমরা দেখেছি যে ফ্রান্সের উপরে বেশ ভালোভাবেই চেপে বসেছে। অন্যদিকে আইসল্যান্ড মাত্র 3.5 লক্ষ জনসংখ্যার একটা দেশ, এই দেশটা যে এত দূর চলে আসবে এটা হচ্ছে তারা নিজেরাও ভাবেনি, এবং আইসল্যান্ড একেবারে প্রথম মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত লড়াই করার যে মানসিকতা এবং একই দমে এবং টিমের একজন সদস্য আরেকজন সদস্যের জন্য নিজেকে উজাড় করে দিয়ে ফেলছেন, এই অদম্য মানসিকতায় কিন্তু ফ্রান্সকে বিপদে ফেলতে পারে। সেই ক্ষেত্রে ফ্রান্সের সুপারস্টারদের পল পগবা, আন্তোয়ান গ্রিজমান, দিমিত্রি পায়েস সবাইকে সতর্ক থাকতে হবে। আইসল্যান্ডকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। তবে সেমিফাইনাল লাইন আপটা আমি যদি একটা প্রেডিকশন দিতে চাই, তাহলে কিন্তু আমি বলবো যে পোল্যান্ড, বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্স। দেখা যাক কত বেশি হয়। আজ এ পর্যন্তই। সবশেষ সব স্পোর্টস আপডেটের জন্য চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, ইন্ডিপেন্ডেন্টের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টুইটারে।